হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে উইকেন্ড শুরু হচ্ছে, সবাই এনজয় করছেন। হ্যালোইন ডে আজকে। হ্যালোইনকে অনেকেই ভয়ভীতির কারণে জাস্ট ইটস এ ফান, সো আই থিঙ্ক দ্য কিডস আর হ্যাভিং ফান উইথ দি হ্যালোইন। যাই হোক, শুরু করি। আজকে দিনের কি কি আলোচনা করবো সেই বিষয়গুলো জানাই আপনাদেরকে। আজকের প্রধান যে বিষয় হচ্ছে তা হচ্ছে শাটডাউন যেটা চলছে। শাটডাউনের কিন্তু ফুড স্ট্যাম্পের যে অর্থ, যে বরাদ্দ, এটা বন্ধ না করার জন্য ফেডারেল গভর্নমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে। সো ইটস এ গুড নিউজ, গুড রিলিফ ফর যারা ফুড স্ট্যাম্প রিসিপেন্ট, তাদের জন্য ইটস এ গুড নিউজ। নিউ ইয়র্ক সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বী কমর চাইতে অনেক ব্যবধানে এগিয়ে আছেন মামদানি। লেটেস্ট জরিপ যেটা, সেই যে জরিপের আজকে দেখা যাচ্ছে। এবং বাংলাদেশ সোসাইটি আজকে তাদের নিজস্ব ভবন, একটি বিশাল হাউস তারা কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং এইখানে তাদের বাংলাদেশ কমিউনিটি সেন্টার সহ সব কিছু করার সুবিধা থাকবে। জামাইকাতেই এই জায়গাটি তারা কেনার চুক্তিতে সই করেছেন। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব মঈনুদ্দিন নাসের, জনাব মোহাম্মদ আলী বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি, জনাব শাহনওয়াজ যিনি গোল্ডেন এজ হোম কেয়ারের প্রধান, এবং অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট জনাব সেক্রেটারি মোহাম্মদ জাবেদ উদ্দিন। এই হচ্ছে আজকের অতিথি। আজকে শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, অক্টোবর মাসের শেষ দিন এবং এই 31 অক্টোবরের সাথে যুক্তরাষ্ট্রের শাটডাউনের রেকর্ড স্থাপিত হলো। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে শাটডাউনটির স্থায়িত্ব ছিল 30 দিন। আজকে শাটডাউন 31তম দিন শেষ করলো এবং এর ফলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে সিনেটের রিপাবলিকান দলের নেতৃবৃন্দর কাছে জানিয়ে নেতৃবৃন্দকে বলেছেন যে নিউক্লিয়ার অপশন অর্থাৎ এই ফিলিবাস্টারের বিষয়টিকে অগ্রাহ্য করে সিম্পল মেজরিটি, যেহেতু রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেই মেজরিটি ভোটে এই ফান্ডিং বিলটি পাস করার জন্য। কিন্তু রিপাবলিকানদের মধ্যে এতে অমত দেখা দিয়েছে এবং তারা বলেছেন যে না, এটি সিনেটের একটি বিল পাস করার জন্য সিনেটের রুল পরিবর্তনের পক্ষে তারা নন। তারা চান যে আলাপ আলোচনা এবং মাধ্যমে এই বিষয়টি সমাধান করতে ডেমোক্র্যাটদের সাথে। তার কারণ, একবার কেউ নিউক্লিয়ার অপশন ব্যবহার করলে ভবিষ্যতে সবাই নিউক্লিয়ার অপশন ব্যবহার করাতে চেক অ্যান্ড ব্যালেন্স বলে যে ফিলিবাস্টার বন্ধ করার জন্য যে 60টি ভোটের বিধান রাখা হয়েছে, সেটি যদি তুলে ফেলা হয় তাহলে ভবিষ্যতে অনবরত বিতর্ক চলতে থাকবে। অতএব এই বিষয়ে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই মতামতকে তারা অগ্রাহ্য করার পথে বেছে নিয়ে যায় কিনা, এই নিয়ে তারা মোটামুটি এই মুহূর্তে তারা আলোচনায় ব্যস্ত রয়েছে। রিপাবলিকানরা নিজেদের মধ্যে আগামী দিন কয়েকের মধ্যে যদি শাটডাউন প্রত্যাহার না হয় তাহলে হয়তোবা প্রথমে কংগ্রেসে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস এবং পরবর্তীতে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটও এই শুধুমাত্র স্ন্যাপ বেনিফিট অব্যাহত রাখার ব্যাপারে বিল উত্থাপন করা হতে পারে, এমনটি জানা গিয়েছে আজকে। তবে তবে সিনেট নেতৃত্ব ব্যক্তিগতভাবে ভাইস প্রেসিডেন্টকে জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেন সিনেট রুল পরিবর্তনের ব্যাপারে শক্তিশালী অবস্থান গ্রহণ না করেন। এর ফলে সিনেটে ভবিষ্যতে কর্মপদ্ধতি অনুসরণে সিনেটের যে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে সেটি বিপর্যস্ত হতে পারে, এমনটিও তারা মন্তব্য করেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কাছে, যিনি সিনেট প্রেসিডেন্ট, যদি সিনেটে কখনো টাই হয়, 50-50 ভোট হয়, তাহলে সাধারণত সিনেট প্রেসিডেন্ট হিসেবে জেডি ভান্স তখন টাই ব্রেকিং ভোটটি দিয়ে থাকেন। এই তথ্যটি আজকে জানিয়েছে অ্যাক্সিওস ওয়েবসাইট। এবং যে বিষয়টি একটু আগে বললাম যে সিনেটের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভোটে যদিও বিল পাস করা সম্ভব, ফিলিবাস্টার একটানা বিলের উপর বিতর্ক বন্ধ করার জন্য 60টি ভোটের প্রয়োজন হয় এবং যে কেউ চাইলেই সেই অব্যাহতভাবে টানা দিনের পর দিন বিতর্ক অব্যাহত রাখতে পারেন। যতক্ষণ তিনি নিজে থেকে বলবেন না যে আমার বিতর্ক শেষ, ততক্ষণ পর্যন্ত তিনি বিতর্ক অব্যাহত রাখতে পারেন। এবং অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে এই ধরনের অব্যাহত বিতর্ক বন্ধ রাখার জন্যই ফিলিবাস্টারের কথা বলা হয়েছে। ফিলিবাস্টার ঠেকানোর জন্য 60টি ভোটের 60টি ভোটের প্রয়োজন এবং সেই 60টি ভোট না থাকাতেই
এই রিপাবলিকান নেতৃত্ব এবং ডেমোক্রেট নেতৃত্বের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের ফলেই এই শাটডাউন। দুইজন ফেডারেল বিচারপতি, একজন ম্যাসাচুসেটসে, একজন রোড আইল্যান্ডে, দুইজনই ফেডারেল বিচারপতি আজকে তারা জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প $5.3 বিলিয়ন যে অতিরিক্ত বরাদ্দ রয়েছে ফুড স্ট্যাম্পের জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য, সেই ফান্ড যাতে তারা ব্যবহার করেন, এই যারা এখন ফুড স্ট্যাম্প কিংবা SNAP স্ন্যাপ সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদের সুযোগ সুবিধা অব্যাহত রাখার জন্য এই $5.3 বিলিয়ন ইমার্জেন্সি জরুরি তহবিল হিসাবে যেটিকে গণ্য করা হয়, সেটি যেন তারা ব্যবহার করেন। ইউএস ডিস্ট্রিক্ট জাজ জন ম্যাককনেল, যিনি রোড আইল্যান্ডে, এবং তিনি অবশ্য বলেছেন যে এই কন্টিনজেন্সি ফান্ড, অর্থাৎ এই জরুরি তহবিল ব্যবহার করার কোনো না করার কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না, এবং এটা এই ধরনের জরুরি অবস্থা মোকাবেলার জন্য এই ধরনের তহবিল সাধারণত রাখা হয়। এবং ট্রাম্প প্রশাসন যেন কেন এটি ব্যবহার করতে দ্বিধা করছেন সেটি তার বোধগম্য নয়, এবং সেই জন্য তিনি নির্দেশ দিয়েছেন যে ট্রাম্প প্রশাসন যেন অনতিবিলম্বে এই স্ন্যাপ বেনিফিট, অর্থাৎ সাপ্লিমেন্টারি নিউট্রিশনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, ফুড স্ট্যাম্পের যারা সেবা পেতেন, প্রায় 42 মিলিয়ন আমেরিকানের সেবা আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তাদের SNAP স্ন্যাপ কার্ডে কোনো অর্থ জমা হচ্ছে না, অতএব সেটি যাতে অব্যাহত থাকে সেই জন্য এই বিচারকের নির্দেশ দিয়েছেন। আরেকজন বিচারক যিনি হচ্ছেন যা তিনি ইউএস ডিস্ট্রিক্ট জাজ, ফেডারেল জাজ, তিনি হচ্ছেন বস্টনে, এবং তিনি হচ্ছেন বিচারক ইন্দিরা তালওয়ানি। তিনি অবশ্য একই নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনকে যেন অব্যাহত রাখা হয় স্ন্যাপ সহযোগিতা, এবং তিনি বলেছেন যে তিনি সাধারণত বলেছেন যে 17 বিলিয়ন স্ন্যাপ বেনিফিট ইন ফুড, $17 বিলিয়ন মতন তারা ব্যবহার করতে পারেন, এবং ইউএস ডিএ, অর্থাৎ যারা এই ফুড স্ট্যাম্প কর্মসূচিটি পরিচালনা করে থাকেন, তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ইউএসডিএ কে তারা এই নির্দেশ দিয়েছেন। তবে এই ইউএসডিএ চাইলে সেই ফুড স্ট্যাম্প সহযোগিতা বন্ধ রাখতে পারে, কিন্তু বিচারকের নির্দেশ তারা মান্য করবেন কিনা সেটি হচ্ছে এখন দেখার বিষয়। তবে সিনেটের রিপাবলিকান নেতৃত্ব, যেটি একটু আগে আপনাদের জানিয়েছি, যে তারা আপাতত স্ন্যাপ বেনিফিট যাতে অব্যাহত রাখা যায় শাটডাউনের জন্য, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এবং তবে তারা কোনো নির্দিষ্ট কর্মসূচির কথা ঘোষণা করেননি, যেহেতু ডেমোক্রেটরা এই পর্যন্ত 13 বার এই ধরনের বিল পাশ করার ব্যাপারে বিরোধিতা করেছে এবং শাটডাউন অব্যাহত রয়েছে। তারা চাচ্ছেন আলাদাভাবে স্ন্যাপ বেনিফিট অব্যাহত রাখার জন্য কোনো বিল পাশ করানো যায় কিনা, ডেমোক্রেটদের সমর্থনে অন্তত 60টি ভোটের প্রয়োজন। রিপাবলিকানদের 53টি ভোট রয়েছে সিনেটে, কিন্তু একজন রিপাবলিকান তাদের সাথে থাকছেন না, তিনি র্যান্ড পল, আর সিনেটর র্যান্ড পল, অর্থাৎ 52টি ভোট রয়েছে, আর 8টি ভোটের ডেমোক্রেট ভোটের প্রয়োজন। কিন্তু 3জন ডেমোক্রেট তাদের সমর্থন থাকলেও 5জন ডেমোক্রেট এখনো কোনো অবস্থাতে রিপাবলিকান নেতৃত্বের সাথে সহযোগিতা করছেন না, অতএব এর ফলে এই বিল পাশ করানো সম্ভব হচ্ছে না। তবে তারা আশা করছেন যদি স্ন্যাপ বেনিফিট অব্যাহত রাখার জন্য কোনো বিল উত্থাপন করা হয়, সেটি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সকলেরই সমর্থন পাবে, কারণ এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমেরিকার 42 মিলিয়ন দরিদ্র মানুষ যারা এই ফুড স্ট্যাম্প সহযোগিতার উপর নির্ভরশীল, তাদের দৈনন্দিন খাওয়া দাওয়ার জন্য এবং দৈনন্দিন খাওয়া দাওয়ার জন্য সেটি যেন অব্যাহত থাকে, সেই জন্য রিপাবলিকান নেতৃত্ব এবং ডেমোক্রেটিক নেতৃত্ব উভয়ই চান অন্তত অস্থায়ী ভিত্তিতে হলো এই ফুড স্ট্যাম্প সহযোগিতা যেন অব্যাহত রাখা যায় শাটডাউন করার কালীন চলার সময়। আরেকজন ফেডারেল জাজ আজকে বিধি জারি করেছেন যে ফেডারেল ভোটে, অর্থাৎ ফেডারেল ইলেকশন প্রক্রিয়ায় যারা ভোট দিতে যাবেন তাদের কোনো প্রকার নাগরিকত্ব, অর্থাৎ তারা যে যুক্তরাষ্ট্রের নাগরিক, এটি প্রমাণ করার কোনো বাধ্যবাধকতা নেই। একজন বিচারক এই রায় দিয়েছেন আজকে। তিনি হচ্ছেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ কলার কটলি, ওয়াশিংটন ডিসিতে তার আদালত। সেই ওয়াশিংটন ডিসির ইউএস ডিস্ট্রিক্ট জাজ কলার কটলি আজকে রায় দিয়েছেন যে ডেমোক্রেট এবং সিভিল রাইটস গ্রুপের মামলার পরিপ্রেক্ষিতে তার এই রায় দেওয়া, এবং তাতে তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন কোনোভাবেই ফেডারেল নির্বাচনে, এবং এটি একটি পার্মানেন্ট ব্লক, অর্থাৎ স্থায়ীভাবে তিনি এই নিষেধাজ্ঞা জারি করেছেন যে কোনো ফেডারেল নির্বাচনে যেন যারা ভোট দিতে যাবেন তাদের ভোট দেওয়ার সময় নাগরিকত্ব প্রমাণ করার যে বিধানটি নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প
এস্টাবলিশ করতে চাচ্ছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেটি কার্যকর করতে চাচ্ছেন সেটি যাতে না করা হয় এবং সেটা এবং স্থায়ীভাবে তার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। যদিও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে নাগরিকত্ব প্রমাণ ছাড়াই ভোট প্রদানকালে অনেক যারা নাগরিক নন তারাও ফেডারেল নির্বাচনে অংশ নিয়ে থাকেন এবং অতীতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা অর্থাৎ গ্রিন কার্ডধারীদেরও অনেকে ফেডারেল নির্বাচনে ভোট দিয়েছেন। যদিও সেই ধরনের ঘটনা তুলনামূলকভাবে অনেক কম, তা সত্ত্বেও ফেডারেল বিচারক আজকে রায় দিয়েছেন। ওয়াশিংটন ডিসির যে ফেডারেল ইউএস ডিস্ট্রিক্ট জাজ কলার কটলি তিনি বলেছেন, যেটা একটু আগে বললাম, যে এখন থেকে ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার সময় যারা ভোট দিতে যাবেন ভোটারদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। ভোটার লিস্টে তালিকাভুক্ত থাকলেই তারা ভোট দিতে পারবেন। নাগরিকত্ব প্রমাণের বিষয়টি ভোটার লিস্টের তালিকা প্রণয়নের পূর্বেই যাচাই বাছাই করতে হবে যারা তাদেরকে তালিকাভুক্ত করে থাকেন, অর্থাৎ যারা ভোটার তালিকা তৈরি করেন, ভোটার তালিকায় নাম সংযুক্ত করেন, তারা নাম সংযুক্ত করার আগে যিনি আবেদন করেছেন ভোটার হওয়ার জন্য তার নাগরিকত্বের বিষয়টি যাচাই বাছাই করে নেবেন, ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় নয়। এটি হচ্ছে বিচারকের রায়ের মূল বিষয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের একটি মন্তব্যে যুক্তরাষ্ট্রে বিশেষ করে বেশ কিছু মহলের তোলপাড় সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে যে গত বুধবার এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি ধর্ম বিষয়ে একটি মন্তব্য করেন এবং সেটি হচ্ছে তার স্ত্রী উষা ভান্সকে নিয়ে। আপনারা জানেন যে উষা ভান্স হিন্দু ধর্ম মতে বড় হয়েছেন, জীবনের প্রায় সব এ পর্যন্ত তার জীবনের একটাই ধর্ম ছিল হিন্দু ধর্ম। জেডি ভান্স সেদিন ইঙ্গিত করেছেন যে তিনি আশা করছেন তার স্ত্রী ধর্মান্তরিত হবেন, অর্থাৎ তার স্ত্রী খ্রিস্টান ধর্মকে বেছে নেবেন। এবং এটাতে এই জেডি ভান্সের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের এই বক্তব্য বেশ তীব্র সমালোচনা আলোচনার মুখে পড়েছে তার নিজের দলের অভ্যন্তরেই। যদিও জেডি ভান্স নিজে অতীতে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান হিসাবে বড় হলেও বয়সে 2019 সালে তিনি প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্ম থেকে ক্যাথলিক খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হন এবং তিনি বুধবারের সভায় আশা প্রকাশ করেছেন যে তার স্ত্রীও ক্যাথলিক ধর্মকে বরণ করে নেবেন। কিন্তু তার স্ত্রী উষা ভান্স এখন এই বিষয়ে কোনো মন্তব্যই করেননি। কিন্তু অনেকে এটি একজনের ধর্মবিশ্বাসের উপর আরেকজনের ধর্মবিশ্বাস চাপিয়ে দেওয়ার একটি অপচেষ্টা কিংবা জোরপূর্বক দাবি, এটাই মন্তব্য করেছেন অনেকে। যদিও সেনেটর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টুইটারে এই বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন, দিয়ে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে না, তিনি কাউকে বাধ্য করছেন না, তিনি আশা করছেন, সেটিও তিনি বলেছেন। তবে এই বিষয়ে উষা ভান্স এখনো কোনো মন্তব্য করেননি। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে এবার সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ, সবচেয়ে বলা হয়তো ঠিক হবে না, অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুলিশ বাহিনী, নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা। আরেকটি বিষয় যেটি আলোচিত সেটি হচ্ছে সিটির অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ সিটিকে সকলের বাসযোগ্য করার জন্য যে বিষয়টি সেটি মূলত বেশি আলোচিত হচ্ছে। এরপরেই যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আমার মনে হয় অন্তত, সেটি হচ্ছে যে সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে পুলিশের ফান্ডিং ডিফান্ডিং এই বিষয় নিয়ে যথেষ্ট বিতর্ক এখনো অব্যাহত রয়েছে। এবং সেই বিতর্কের চলাকালীন সময় আজ নিউ ইয়র্ক সিটির বিদায়ী মেয়র, যিনি 31শে ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ রয়েছে, তিনি আজকে সেই মেয়র এরিক অ্যাডামস আজকে জানিয়েছেন যে প্রায় $300 মিলিয়ন বরাদ্দের মাধ্যমে নিউ ইয়র্ক সিটিতে আরো 5,000 পুলিশ নিয়োগ দেওয়া হবে। নির্বাচনের মাত্র 3 দিন আগে মেয়র এরিক অ্যাডামসের এই ঘোষণা যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। তার কারণটা হচ্ছে যে মেয়র প্রার্থী যিনি ফ্রন্ট রানার এবং যিনি জনমত জরিপে ব্যাপক ব্যবধানে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায়, সেই জোহরান মামদানি অবশ্য পুলিশ সংখ্যা বৃদ্ধির কথা না বলে পুলিশের কাজের পরিধি বিন্যাসের কথা বলেছেন। যদিও তার বিরুদ্ধে অভিযোগ পুলিশকে ডিফান্ডিং করা, কিন্তু তিনি সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন যে তার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে, তিনি ডিফান্ডিং কথাটি বলেননি। তবে
মেয়র এরিক অ্যাডামস আজকে যে ঘোষণাটি দিয়েছেন, সেই ঘোষণার সাথে আরেক অপর মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমোর বক্তব্যের হুবহু মিল রয়েছে। কারণ অ্যান্ড্রু কুমো বেশ কয়েকদিন ধরে নির্বাচনী সমাবেশে বলছেন যে তিনি মেয়র পদে নির্বাচিত হলে অতিরিক্ত 5,000 পুলিশ নিয়োগ দিবেন। অবশ্য অপর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় কার্টিস সিলওয়া তিনি বলেছেন তিনি 7,500 পুলিশ নিয়োগ দিবেন নিউ ইয়র্ক সিটির নাগরিকদের মধ্যে নিরাপত্তার বিষয়টি ফিরিয়ে আনার জন্য, নিরাপত্তা বোধটি ফিরিয়ে আনার জন্য। তবে এই মেয়র এরিক অ্যাডামস আজকে যে বক্তব্যটি দিয়েছেন এটি সরাসরি জোহরান মামদানির অবস্থানের বিপক্ষে বলে অনেকে এরিক অ্যাডামসের সম্পর্কে মন্তব্য করছেন। কারণ তিনি তার মেয়র পদের দায়িত্ব পালনে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকার পূর্বেই, প্রায় 9 সপ্তাহের মতো সময় বাকি রয়েছে যদিও, তাতে তিনি এই নতুন 5,000 পুলিশ নিয়োগের ঘোষণা দিয়ে দেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো আপনি কালকে যেটা বলছিলেন যে ইমিগ্রেশনের যে আপনার ক্র্যাকডাউন এন্ড কড়াকড়ি, রাইট? সো ওয়ার দ্য কান্ট্রি ইজ গোয়িং, এন্ড আপনি জানেন যে সর্বত্র এক ধরনের, আপনি নিজের জ্যাকসনাইটিও দেখেছেন যে জ্যাকসনাইটি এক ধরনের মানুষের মধ্যে আতঙ্ক, এবং অনেকেই রাত্রে জ্যাকসনাইটি আসতে চায় না। এই আতঙ্কটা এতদিন ছিল যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের কাগজপত্র সঠিকভাবে ছিল না অনেকের হাতে, কিন্তু এখন এই আতঙ্কটা গ্রিন কার্ডের ধারীদের মধ্যে সম্প্রসারিত হয়েছে। গ্রিন কার্ডের ধারী অনেকেই, বেশ কিছু মানুষ ইতিমধ্যে আমি শুনেছি বিভিন্ন স্টেটে এনটিএ পেয়েছে, নোটিশ টু অ্যাপিয়ার যেটাকে বলা হয়, যে দেওয়ার জন্য গ্রিন কার্ড পাওয়ার পরও তো এটা তাদের ব্যাটিং করা হচ্ছে। এবং আরেকটি কথা যেটি আমরা বলেছি এই অনুষ্ঠানে, যে এখন থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে যারা গ্রিন কার্ড নিয়ে বাইরে যাবেন তাদেরকে নতুন করে ভেটিং করা হচ্ছে, তাদের অতীতের রেকর্ড যাচাই বাছাই করা হচ্ছে সরকারের কাছে এমন কোন তথ্য রয়েছে কিনা যেখানে তাদের গ্রিন কার্ডের যেই, কারণ গ্রিন কার্ডটাকে এই সরকার বলছে একটা প্রিভিলেজ, এটা কোনো অধিকার না, এটা কোনো রাইট না, এটা একটা প্রিভিলেজ। এই প্রিভিলেজ যে কোনো সময় সরকার চাইলে কেড়ে নিতে পারে কিংবা সরকার প্রত্যাহার করে নিতে পারে, সেই বিষয়টারই উপর গুরুত্ব দিচ্ছে। তবে একটা বিষয় আমি পরিষ্কার বলতে চাই, যেটি আমাদের বেশ কিছু ফোরামে আলোচনা হয়েছে, মিগ্রেন্ট যারা ইমিগ্রেশন নিয়ে যারা বিবেচনা করেন, ইমিগ্রেশনের যারা পরামর্শ দিতেন, তাদের ফোরামে যে আলোচনাটি মূলত মুখ্যত উঠে এসেছে সেটি হচ্ছে যাদের অতীতে কোনো ধরনের অ্যারেস্ট রেকর্ড কিংবা কোনো ধরনের তাদের বিরুদ্ধে মামলার রায় কিংবা কোনো ধরনের এমনকি ট্রাফিক ভায়োলেশন পর্যন্ত যদি থেকে থাকে, সেই সমস্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ত্যাগ করার আগে অবশ্যই যেন লাইসেন্সড তাদের আইনজীবীদের কাছে পরামর্শ গ্রহণ করে থাকেন। তার কারণ ফেরার পথে তারা নানা বিপদের মুখে সম্মুখীন হতে পারেন। তবে যদিও কোনো গ্রিন কার্ড ধারীকে ফিরিয়ে দেওয়ার কোনো বিধান নাই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন নিয়মে, কিন্তু তাকে ডিটেনশনে নেওয়ার বিধান রয়েছে। অতএব সেই ক্ষেত্রে সতর্ক থাকার জন্যই সবাই বলেছেন। সো ডিটেনশনে যদি নিয়ে যায়, আপনি জানেন যে ডিটেনশনে নিয়ে গেলে আপনি উইদাউট অ্যাপিয়ারেন্স ইন দ্য কোর্ট, আপনি কোর্টে হাজির না করা পর্যন্ত আপনি বের হতে পারবেন। এবং কোর্ট, ইট উইল ডিপেন্ড অন দ্য কোর্ট, যে কোর্টের জাজ যদি আপনাকে রিলিজ করার অর্ডার দেয় দেন রিলিজ, আদারওয়াইজ এটা ডিপোর্টেশন প্রসিডিং হতে পারে এটা নিয়ে, রাইট? রিমুভাল প্রসিডিং বলে, ডিপোর্টেশন তখন বলে রিমুভ, রাইট? যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে আসে সাধারণত তাদেরকে রিমুভাল বলা হয়। সো এই অবস্থার মধ্যে যে আমার গ্রিন কার্ড নিয়ে কোনো কনফিউশন অথবা কোনো কিছু আছে কিনা, এটা আমি, যিনি গ্রিন কার্ড ধারী তিনি জানবেন না, কিভাবে তিনি জানবেন? এই ব্যাটিং না, তিনি ব্যাটিংটা করবেন কিভাবে? তিনি কি নিজে কোনো ওয়ে আছে চেক করে দেখতে পারবেন যে তার এটার না? যেমন ধরেন তার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের সময় সরি তিনি যদি যে সমস্ত তথ্য দিয়েছিলেন, যে সমস্ত তথ্য প্রদান করেছিলেন, সেগুলি সম্পূর্ণভাবে সত্য, একবারে প্রমাণিত সত্য, কিংবা প্রমাণ করার মতো তার কাছে যথেষ্ট কাগজপত্র রয়েছে, সেই সমস্ত ব্যাপার তো যিনি গ্রিন কার্ড পেয়েছেন তিনি বলতে পারবেন, অন্য কেউ তো পারবে না। সো এখন মনে করেন যে উনি বলছেন এখন হয়তো অনেকে হয়তো সিটিজেন হয়ে গেছেন, তখন না, সিটিজেনদের তো আপাতত এখনো কোনো সমস্যার কথা বলা হচ্ছে না। সিটিজেনদের উনি সিটিজেন হয়ে থাকে, ওনার তার গ্রিন কার্ডের আওতায় নাই, উনি তার সিটিজেন হয়ে গেলে তার গ্রিন কার্ড তো ওনার কাছেও নাই, গ্রিন কার্ডের আওতায় উনি নাই। সে গ্রিন কার্ডধারী যারা বাইরে যাবেন তারা কিভাবে বেট করতে পারেন যে আমার গ্রিন কার্ড নিয়ে বাইরে যাওয়া উচিত কিনা? এটা কি কোনো ওয়ে আছে যে চেক করা?
সাধারণত যে কথাটা হচ্ছে সেটি হচ্ছে অনেকে ব্যাকগ্রাউন্ড চেক করাতে পারেন তাদের অ্যাটর্নিদের দ্বারা, ব্যাকগ্রাউন্ড চেক করায় দেখতে পারেন যে তাদের ব্যাকগ্রাউন্ডে এমন কোনো তাদের অজানা কোনো কোনো ফ্যাক্টর কিংবা কোনো কিছু রয়েছে কিনা, তাদের অজান্তে থাকতেও পারে, ইউ নেভার নো। তাদের তাদের হয়তো এখন কিন্তু আরেকটি ব্যাপার খুব সিরিয়াসলি নেওয়া হচ্ছে, আর সেটি হচ্ছে যে ফিনান্সিয়াল ক্রাইম। এই ফিনান্সিয়াল ক্রাইমটা কিন্তু খুব সুদূর বিস্তৃত, এবং এই বিস্তৃতি বিষয়টা কতটুকু এটা শুধু ইমিগ্রেশন, হোমল্যান্ড সিকিউরিটি তাদের অফিসাররাই বলতে পারবেন তারা কোন বিষয়টি নিয়ে টান দিবেন, এটা তো কেউ অগ্রিম বলে না। অতএব এই বিষয়টা অত্যন্ত জরুরি দেখা উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহনেওয়াজ। শাহনেওয়াজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ দেখে শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনার ক্যামেরা যদি একটু উপর দিকে নেন তাহলে আমাদের দেখতে আরো সুবিধা হবে আপনাকে। এইভাবে? হ্যাঁ, জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক লোক আমাদের নাজমুল ভাই তৃষ্ণার্ত। জি, উনি তৃষ্ণার্ত এবং উনি অনবরত খাচ্ছেন। জি, সো আপনার কাছে জানতে চাই সেটা হলো যে আপনি তো বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অ্যাক্টিভিটিজে ইউ আর ওয়ান অফ দি মেইন মেন্টর অফ মেনি অ্যাক্টিভিটিস, গুড অ্যাক্টিভিটিস অফ আওয়ার কমিউনিটি, অ্যান্ড এই জন্য আপনাকে অভিনন্দন জানাই আপনার এই ভালো কাজের জন্য। বাট আমি জানতে চাই যে এই যে এর মধ্যে অন্যতম হচ্ছে যে পলিটিক্স তো আমরা সবাই করি, পলিটিক্স বাদ দিয়ে তো আর হবে না, এবং নিউ ইয়র্ক সিটি পলিটিক্সে আপনিও, আমি মেলিন্ডা গেটসের ক্যাম্পেইনের সময় আমি দেখেছি আপনি অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন, এরিক অ্যাডামের ক্যাম্পেইনে ইউ আর ভেরি অ্যাক্টিভ। এইবার আপনার অ্যাক্টিভিটিস নিয়ে আমরা জানতে চাই যে ওয়ার ইউ আর এবং হোয়াট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, হু ইউ আর সাপোর্টিং, আপনি কাকে সাপোর্ট করছেন মেয়র ইলেকশনে? মেয়র ইলেকশনের বিষয়ে আমি প্রথম থেকেই, আপনি জানেন যে আপনি যখন প্রথমে ইনভাইট করেন আমাদের জোহরান মামদানিকে, তখন থেকে শুরু করে এই পর্যন্ত জোহরান মামদানির সাথেই আমরা সাপোর্ট করছি। পলিটিক্যাল কনফ্লিক্টিভ অপিনিয়ন বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে এবং বিভিন্ন ধরনের কথাবার্তাও থাকতে পারে, আমি সেই বিষয় নিয়ে কথা বলছি না। আমি কথা বলতে যাচ্ছি যে আমি বর্তমানে সমর্থন করছি জোহরান মামদানিকে, এবং তার পক্ষে আমি ক্যাম্পেইন করছি এবং তার সমর্থনের লোকজনকে এগিয়ে আসার জন্য অনুরোধ। এটাই হলো আমার ব্যক্তিগত অভিমত। জি, সো আপনার জোহরান মামদানিকে যে আপনি সাপোর্ট করছেন, সো নিশ্চয়ই আপনার অন্য ক্যান্ডিডেটও আপনার কাছে এসেছে, বাট আপনি কেন তাকে সাপোর্ট করছেন অন্যদের বাদ দিয়ে? আসলে সত্যি কথা বলতে এখন যে পরিস্থিতি আমাদের নিউ ইয়র্ক সিটিতে আছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা চাই যে একজন ডাইনামিক ইয়াং কোন লিডার আমাদের এখানে আসুক, লিডারদেরকে সর্বস্তরের মানুষ সমর্থন করে, যে এজেন্ডাগুলো নিয়ে আমাদের জোহরান মামদানি আসছেন সেগুলো পছন্দনীয় হয়ে গেছে। তার ভিতরে কিছু কিছু বিষয় নিয়ে মিস ইন্টারপ্রিট করা হচ্ছে, বিভিন্ন কনফ্লিক্ট করা হচ্ছে, বিভিন্ন জিনিস মিস ইন্টারপ্রিট নিয়ে যাওয়া হচ্ছে, পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল স্টেটমেন্ট, ওগুলোতে আমরা যাব না। আমরা যাব যে তার মধ্যে একজন যোগ্য ব্যক্তি আমাদের এই নিউ ইয়র্ক সিটিতে এখন মেয়র হিসেবে প্রয়োজন। তাকে বলছে আমাদের মুসলিম ক্যান্ডিডেট হিসেবে নেওয়া উচিত। আমি কখনোই মুসলিম ক্যান্ডিডেট হিসেবে বলি না, আমি বলি হি ইজ দ্য রাইট পারসন টু বি দ্য মেয়র ফর দ্য রাইট এনভায়রনমেন্ট অ্যান্ড রাইট। আমি সেটা মনে করছি যে এই অবস্থানে, এখনকার পরিস্থিতি নিউ ইয়র্ক সিটির অবস্থানে আমার মনে হয় যে জোহরান মামদানির মতো একজন ব্যক্তি নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়া উচিত। আচ্ছা শাহনাজ ভাই, আপনারা কয়েকদিন আগে মামদানিকে নিয়ে একটা মিটিং করেছিলেন এবং আপনি সেই মিটিংয়ে তার পাশে ছিলেন। সো আমি নিজেও মাত্র কয়েকদিন আগে জ্যাকসন হাইট নিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে উনি কি চিন্তা করছেন জ্যাকসন হাইটের ইমপ্রুভমেন্ট নিয়ে, রাইট? সো আপনারা এমনি ওনাদের কাছে এই যদি জোহরান মামদানি পাস করেন, দেন আপনাদের ব্যবসায়ী হিসেবে আপনাদের প্রত্যাশা কি ওনার কাছে, কি চান আপনারা ওনার কাছে? সত্য কথা বলতে, কোন একটা ক্যান্ডিডেট যদি উপযুক্ত ক্যান্ডিডেট হয়, আর তাই সেই উপযুক্ত ক্যান্ডিডেটকে যদি আমরা সমর্থন করি, তার অর্থ এই নাই যে আমরা লেনদেনে তাকে বলবো তুমি আমাকে এইটা দাও, তুমি আমাকে ওইটা দাও, না হলে তোমাকে আমি সমর্থন বার্গেনিং করবো। দ্যাট ইজ নট দ্য ওয়ে অফ পলিটিক্স। আমি ডেমোক্রেট, সে একজন ডেমোক্রেট, ডেমোক্রেট থেকে সে প্রাইমারিতে জয়েন করেছে, উইন করেছে। একজন ডেমোক্রেট যখন প্রাইমারিতে উইন করে, তখন একজন বিং এ ডেমোক্রেট আমার উচিত তাকে সমর্থন করা, এবং শুধু উচিত না, সে একজন যোগ্য ক্যান্ডিডেট অবস্থায়
তার কারণে তার কাছে আমরা কোন রকম কোনো দাবি করিনি রাইট ডেভেলপমেন্ট আবার বাংলাদেশি কমিউনিটি ডেভেলপমেন্ট সাউথ এশিয়ান কমিউনিটি ডেভেলপমেন্ট, আমরা কোনো বিষয়ে তার কাছে কোনো দাবি দেওয়া রাখিনি। প্রথম প্রশ্ন হলো যে তাকে জয়লাভ করিয়ে নিয়ে আসতে হবে, সে জয়লাভ করে আসবে, সে নিউ ইয়র্ক সিটি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবে, তখন তার সাথে আমরা থাকবো এবং আমরা চেষ্টা করবো তাকে কনভিন্স করে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের ব্যাপারে তাকে আমাদেরকে জন্য স্পেসিফিক কোনো ডিমান্ড নিয়ে কোনো উদ্দেশ্য নিয়ে তাকে সমর্থন করবো। আপনি যেটা বলেন যে ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেট এবং ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেট হিসেবে ইউ আর এ ডেমোক্রেট এন্ড দ্যাটস ইউ আর সাপোর্টিং বিকজ হি ওন দি ইলেকশন, ডেমোক্রেটিক ক্যান্ডিডেট হিসেবে সে নির্বাচনে উইন করেছে। বাট আপনি জানেন যে আমাদের কমিউনিটিতেই অনেকেই আছেন ডেমোক্রেট, বাট তারা এখন ডেমোক্রেটিক যে ক্যান্ডিডেট যাকে ডেমোক্রেটিক পার্টি নমিনেশন দিয়েছে সেই ক্যান্ডিডেটকে সাপোর্ট না করে অন্যদেরকে সাপোর্ট করছেন, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? এটা হলো ডেমোক্রেটদের ভিতরে এই সোশ্যালিস্ট নিয়ে যে কথাগুলো আসছে, একটা গ্রুপ আছে যারা চায় না যে হয়তো সোশ্যালিস্টরা এগিয়ে আসুক, বা কেউ চায় না যে কোনো ইয়াং কোনো লোক আমাদের নিউ ইয়র্ক সিটি মেয়র হিসেবে আসুক, কেউ একটা গ্রুপ চায় না যে কোনো রিলিজিয়ন পয়েন্ট অফ ভিউতে কথা তুলে যে একজন মুসলিম কোন লোক নিউ ইয়র্ক সিটি মেয়র হোক। সেই সমস্ত বিষয় নিয়ে হয়তো আমাদের ডেমোক্রেটিক পার্টির ভিতর থেকে কয়েকজন মিলে তারা হয়তো তাকে সমর্থন করছে না, কিন্তু মেজরিটি লোক সমর্থন করছে। আমাদের দেখা গেছে যে সরাসরি সমর্থন করছে, আমাদের বড় প্রেসিডেন্ট জোনাথন রিচার্ড সরাসরি তাকে সমর্থন করছে। এরকম অনেকেই রয়ে গেছে, আমাদের পাবলিক অ্যাডভোকেট সমর্থন করছে, অনেকেই ডেমোক্রেট তার কয়েকজন যদি তারা বিভিন্ন রকম তাদের ডিফারেন্ট মিস ইন্টারপ্রিট করে তার বক্তব্যকে এবং করে যদি তারা মনে করে যে আমি বিরোধী করবো, তাহলে সে ডেমোক্রেট হিসেবে ডেমোক্রেটকে বিরোধিতা করছে, তারা সমর্থন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। এনি অ্যাপিল টু দি কমিউনিটি? না, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আজকে আসছেন। আমি টাইম টেলিভিশনকে ধন্যবাদ জানাই যে টাইম টেলিভিশন আমার একটা ছোট স্টেটমেন্ট নেওয়ার জন্য। টেলিভিশনের উন্নতি কামনা করছি। আমরা কমিউনিটিতে চাই যে আমাদের কমিউনিটিতে আসুক, আমাদের কমিউনিটিতে যেরকম যেটা বিভক্ত না আসে, আমাদের কনফ্লিক্ট অফ ওপিনিয়ন থাকতে পারে ডিফারেন্ট ভাবে, আমাদের পলিটিক্যাল কনফ্লিক্ট থাকতে পারে, ওপিনিয়ন কনফ্লিক্ট থাকতে পারে, কিন্তু আমাদের ভিতরে যেন যেটা বিভক্ত না আসে, আমরা বিশেষ করে যারা আমরা বাংলাদেশি কমিউনিটি আছি আমরা যেন একসাথে থাকতে পারি এবং আমরা একসাথে চলতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ জনাব শাহনেওয়াজ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা এখন কথা বলবো জনাব শেখ আখতারুল ইসলাম। আখতারুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমি একটা নিউজ দিতে চাই। জি, শাহনেওয়াজ ভাই আজকে উপস্থিত ছিল। বাংলাদেশ সোসাইটি তাদের নতুন দ্বিতীয় ভবনটি ক্রয় করার জন্য কন্ট্রাক্ট সাইন করেছে আজকে। জি, এটা আমরা বলেছিলাম আগে, বাট মোহাম্মদ আলী সাহেব আজকে জয়েন করার কথা ছিল, উনি বলছিলেন জয়েন করবেন। এটা শাহনেওয়াজ ভাই সেখানে উপস্থিত ছিল এবং এই একটা বড় অঙ্কের ডিপোজিট শাহনেওয়াজ ভাই নিজে দিয়েছেন যতটুকু আমি শুনেছি। মোহাম্মদ আলী ভাই না থাকলে আপনি বলে দিবেন নাকি একটু শাহনেওয়াজ ভাই? বিষয়টা হলো যে আসলে আমরা আজকে বাংলাদেশ সোসাইটির নতুন ভবনের জন্য আমরা কন্ট্রাক্ট সই করেছি এবং আমরা আশা করছি যে আমরা আগামী 6 মাসের ভিতরে আমরা বাড়িটা ক্লোজিং করব। এই কোন বাড়িটা ক্লোজিং করব সেই বিষয়ে অনেক মতামত আমরা দিয়েছি, অনেক ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখিয়েছি এবং আমাদের যে 2 তারিখে যে অনুষ্ঠানটা রয়ে গেছে 50 বছর পূর্তি উপলক্ষে, সেই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা সবাইকে বড় করে ছবিটা দেখাবো এবং ইনশাআল্লাহ আমরা 6 মাসের ভিতরে কমিটমেন্ট করেছি যে আমরা বাড়িটা ক্লোজিং করব। এবং আজকে আমরা খুব খুশি সহকারে আমাদের এক্সিকিউটিভ বোর্ড এন্ড আমাদের ট্রাস্টি বোর্ডের মেম্বার সহ একসাথে আমরা কন্টাক্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। বাড়িটার মূল্য হলো $4.9 মিলিয়ন। আমরা 4.9 মিলিয়ন দিয়ে আমরা করেছি, কন্ট্রাক্ট সই করেছি এবং আমরা কন্ট্রাক্ট মানি দিয়েছি, জাস্ট ইনিশিয়ালি একটা টোকেন মানি $200,000। জি, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ এবং কমিউনিটির প্রতি আপনার যে কন্ট্রিবিউশন এন্ড ডেডিকেশন এন্ড স্যাক্রিফাইস, দিস ইজ definitely the community will remember this forever. Thank you আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা এখন শেখ আখতারুল ইসলাম আপনার সাথে একটু কথা বলি। শেখ আখতার, আপনার কি মনে হয়, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ বাংলাদেশ? খুব সংক্ষেপে শেষ করি, আজকে শেষ করবো অনুষ্ঠান একটু তাড়াতাড়ি। জি,
ধন্যবাদ তাহের ভাই। আমেরিকায় বসে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি, এটা অবশ্য ঠিকই আছে, আমরা বাঙালি হিসেবে আমাদের একটা নাড়ির টান, কিন্তু এই কথা তো কেউ শুনে না। আপনাদের টাইম টেলিভিশন তো বাংলাদেশ নিয়ে বহু অনুষ্ঠান করছে এবং বহু আপনার কি মনে হয় কথা বহু শুনে সেটা অন্য জিনিস, গুরুত্বপূর্ণ। একটু শুনে না, নিন 5 মিনিট। এটা হলো যে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এইগুলা আপনার প্রত্যেকটা এপিসোড, অন্তত আমি যে কয়টাতে ছিলাম, আপনি এইগুলাকে আবার বাজাইয়া শুনতে পারেন, সেম রেজাল্ট, নাথিং এলস। এই সরকার বা এই যে বিপ্লবী সরকার বলেন, একটা 2024-এ যে একটা বিপ্লব হলো ছাত্র জনতা, এই বিপ্লবের পক্ষে সারা দেশের মানুষ ছিল, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই ছিল। কারণ দীর্ঘ দিনের যে লাঞ্ছনা, বঞ্চনা, অবহেলা, গুম, খুন, হত্যা, অন্যায়, অভিযোগ এবং গণতন্ত্র, এর বিরুদ্ধে একটা ছিল জোরালো আন্দোলন, যেটা অনেক দিন ধরে এই আন্দোলনটা চলে আসছিল। আমি নিজেও সেই আন্দোলনে জড়িত ছিলাম অনেক দিন। বাংলাদেশে যখন ছিলাম, আমি সেই সময় একজন আইনজীবী হিসেবে, পেশাজীবী হিসেবে এই যে গণতন্ত্র উদ্ধারের জন্য এবং আইনের শাসন কায়েমের জন্য বহু আন্দোলন করেছি। তো এই যে আন্দোলনটা করা হয়েছিল, এই বাংলাদেশকে যে 55 বছরের যে একটা জঞ্জাল, এই জঞ্জাল মুক্ত করার জন্য একটা সুন্দর আন্দোলন হয়েছিল। ছাত্ররাই বেশি অংশে নেতৃত্ব দিয়েছিল, কারণ এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তাদেরই সময়, সব সময়ই দেখা গেছে আন্দোলনের পুরোভাগে তারাই থাকে। কিন্তু মূল সমস্যা হলো ওইটাই, ফল গড়ে উঠানোর সময় লাগিয়ে গেল আসল দ্বন্দ্ব। যখন দেখা গেল যে বাংলাদেশের রাজনীতিতে এখন তো একটা পরিবর্তন এসে গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করুক আর না করুক, চলে গেছে দেশ ছেড়ে, তখন একটা সরকার গঠন নিয়ে প্রথমে ঝামেলা হয়েছে। এগুলা বিস্তর আপনার এখানে আলোচনা হয়েছে যে সরকার যখন গঠন হবে, এটা কি ধরনের সরকার হবে, এটা কি বিপ্লবী সরকার হবে, না এটা গণতান্ত্রিক সরকার হবে, না সাংবিধানিক সরকার হবে, এইটা নিয়েই তারা কিন্তু সিদ্ধান্তে আসতে পারে নাই। যেদিন 5ই আগস্ট আমার মনে হয় যে সিদ্ধান্ত হচ্ছে না, বাট আই থিঙ্ক দি গভর্নমেন্ট অ্যান্ড দি পলিটিক্যাল পার্টিস তারা চেষ্টা করছেন যে কোনো একটা ইয়েতে আসা যায় কিনা। আমার মনে হয় যে কালকে পর্যন্ত আমরা একটু চেক করে দেখি কি হয়, আপনি একটু ওয়াচ করেন, কালকে আমরা ডিটেলস আলোচনা করবো। আজকে এখনই একটা জরুরি প্রোগ্রামও আছে আমাদের। সো না, ঠিক আছে, জরুরি প্রোগ্রাম করেন। আমি এটাই বলি যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়, আপনি যেমন বলছেন, আমি মনে করি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসে নাই। কিন্তু এইবার যদি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই আমরা, তাহলে আমরা মুক্তিযুদ্ধের যে অর্জন, সেখানে যেভাবে বঞ্চিত হয়েছিলাম 54 বছর, আমরা ফসল গড়ে তুলতে পারি নাই এই 2024-এর বিপ্লবের। আমি শেষ কথাটা এইটা বলেই শেষ করতে চাই আমার বক্তব্য, যে 1971-এ যে স্বাধীনতা যুদ্ধের অর্জন, সেটাকে আমরা ধারণ করতে পারি না, এটা আমার ব্যর্থতা। এই 2024 অর্জনটাকে ব্যর্থতা করতে দিলে বাংলাদেশ তলিয়ে যাবে, সমাজ সভ্যতা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ওয়াচ করবো এটা এবং আগামীকাল ডিটেলস আলোচনা করবো। আজকে জরুরি একটা প্রোগ্রাম আছে, এখনই আরেকটা প্রোগ্রাম এই জায়গায়, সো আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।